সঙ্গীত প্রিয় ছিলেন তো বটেই, তিনি নিজেও মানে দু তিন রকম যন্ত্র বাজাতে পারতেন, নিজে খুব সুন্দর গান করতেন। ওর ছোটবেলায় শুনেছি উনি থিয়েটারে অভিনয় টভিনয় গান, তখনকার দিনে তো গান এবং অভিনয় দুটো প্রায় মাস ছিল। ভালো গান করতেন, স্টেজেও কিছু অ্যামেচার স্টেজ করেছিলেন এবং গান করা আমার বাবারও খুব নাম ছিল মানে সেই সময় আর কি। উনি কি নিজে গান কম্পোজ করতেন নাকি? কম্পোজও করেছিলেন। আমরা একবার আমি আর আমার বাবা মিলে আসামের চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা নাটক করেছিলাম। সে নাটক হচ্ছে আমরা বেহুলা। তো সেটা বাবা আবার চ্যালেঞ্জ করে, ওখানকার কেরানি বাবুরা দুর্গাপুজোর সময় একটা নাটক করে, তাদের সঙ্গে বাবার মতভেদ হয় নাটক নিয়ে। তখন বাবা চ্যালেঞ্জ করে বলেন আমি চা বাগানের এই কুলিদের নিয়ে নাটক করে দেখাবো যে নাটক কাকে বলে, বলে তখন বেহুলা করা হলো। সেই সময় ছুটিতে আমি এতে বাবার কাছে আসামে শিবসাগরে হাতিকুলি চা বাগানে বাবা ছিলেন শেষ জীবনে ডাক্তার। তো মামাকে বলেন আয় তুই আমি দুজনে মিলে শুট করে ফেলবো। তখন আমার কত 13-12 বছর। কোন সাল বলতে পারেন? সাল ঠিক বলতে পারবো না, আমার তখন ধরো মনে হয় 35-36 সাল হবে। 36? এইভাবে ভাবা যায় যে আপনি জন্মেছেন কোন সালে? আমি জন্মেছি 25 আর 11 কত হয় 36। হ্যাঁ, আমি 11-12 বছর বয়স করো। তো তাতে বলতে প্রায় 10-12টা গান। তো তার মধ্যে আমার মনে আছে বাবা শুরু করেছিলেন 6টা, আমি করেছিলাম 5টা প্রায়। আচ্ছা, 4টে। এবং সেই নাটক বেহুলা সে পালা সে একটা হাস্যকর বিরাট ব্যাপার হয়েছিল। একটি মেয়েদের তো পাগল, ছেলেদেরই মেয়ে সাজানো হয়েছে ন্যাচারালি। একটি ছেলের মুখটা বেশ মিষ্টি ছিল, তাকে সেই করানো হয়েছিল কি বলে লক্ষিন্দরের বউ নামটা কি, বেহুলা, সত্যি বেহুলা। হ্যাঁ না, আরেকজন একটি ট্যারা দাঁত উঁচু একটা শ্রমিককে বাবা মনসা বুড়ি বানিয়েছিলেন। বাবার খুব প্রচন্ড সেন্স অফ হিউমার ছিল জানো, যেটা বাবার থেকে আমি পেয়েছি। প্রচন্ড সেন্স অফ হিউমার ছিল বাবার। যেমন ধরো একবার যুদ্ধের সময় আমাদের ওখানে আমরা তখন ধরো 1 টাকায় 3-4 সের করে ঘি পেতাম, ভালো গাওয়া ঘি। তো এগুলো বেশিরভাগ গোয়ালার হচ্ছে নেপালি। দুধ 12 সের 1 টাকায়, আমার মনে হয় ছোটবেলা। আসামের ওইদিকে আরো সস্তার, কারণ ওই জঙ্গল অঞ্চল, তো ওখানকার যে প্রোডাক্ট হয় তো ওখানকার লোকই খেয়ে নেয়, তার তো বাইরে চালান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কাজেই তার দাম বাড়া কমার প্রশ্ন ওঠে না। কিন্তু যুদ্ধের সময় ওখানকার যারা মানে ওদের বলে কাইয়া মানে মারোয়াড়ি, যারা ওই সব অঞ্চলে দোকান করে, তারা আবার হুন্ডির ব্যবসা করে, টাকা দেয়। ধরো ওই চা বাগানের এদের ম্যানেজারদের, ব্রিটিশ কোম্পানিকে ওরা টাকা ধার দিত। এবং তাছাড়া একটা দোকান, মুদির দোকান, কাপড়, মুদির দোকান, গ্রোসারি, সবকিছু ওই একটা দোকান। কাজে এন্টার ইকোনমিটা ওদের কন্ট্রোলে থাকতো। তো যুদ্ধ বালতে এরা কি করলো, সমস্ত ওই গোয়ালাদের দাদন দিয়ে দুধ এবং মিল্ক প্রোডাক্টস যুদ্ধে পাঠাবে বলে ওরা কিনে নিল। তো ঘিয়ের দাম ওভারনাইট 1 টাকায় 4 সের যেখানে পাওয়া যেত 1 টাকা সের হয়ে গেল যুদ্ধ বাদে। সেটা আমি বলছি পরে, ধরো 40-41 গল্প বলছি। বাবার সেন্স অফ হিউমারের কথা বলছিলাম, তাই তো বলছি। তো বাবা গিয়েছেন যথারীতি। বাবা মানে ওখানে মেডিকেল অফিসার, মানে খুব রেসপেক্টেড লোক আর কি। বাবা যদি কোনো খাবারকে বলেন এটা ভেজাল, তো সে খাবার রিজেক্টেড হয়ে যাবে, সে আর কেউ খেতে পারবে না। तो बाबू ने की साहब 2 रुपया कैसा हो गया? हाँ साहब अभी तो 1 रुपया। हाँ साहब अभी तो लड़ाई शुरू हो गया, अब तो घी। बोले हम तो नहीं देंगे, आप तो कोई नोटिस नहीं, कुछ नहीं, आप 1 रुपया, कल 1 रुपये में 4 से था, आज 1 रुपया कैसा हो गया? खूब तर्क वितर्क हलो बाबार संगे। बाबा बोले ना ठीक है, हम नहीं लेंगे घी। बोले बाबा तो चले एलेন। এটা হয়ে গেছে দিন 15 আগে। বাবা বললেন না ঘি ফি খাওয়া ভুলে যাও, 1 টাকা সের হয়ে গেছে। এখন ভাবলে হাসি পায়। এখন ঘিয়ের কেজি কত জানো বম্বেতে? 54 রুপি। হ্যাঁ, কবিতা সেই কেই আর দাঁতের গোড়া ফুলে হাসপাতাল গেল বাবার কাছে। আচ্ছা,
তো আমাদের কম্পাউন্ডার বলে রাখতো সে কেঁয়া এসছে, ওর দাঁতে ভীষণ যন্ত্রণা হচ্ছে, মাড়ি ফাড়ি ফুলে এসছে, বলে বসাবো প্রায় বসে। আর ও মার গিয়া, ওরে বাপরে, খুব বোধ হয় আখের দাঁত উঠছে কি কিছু হচ্ছে। অনেকক্ষণ পরে বাবা গেছেন, ও ডক্টর সাহেব মার গিয়া বাঁচাইয়ে বহুত ওরা, ঠিক আছে বাইটি বাইটি বাইটি। তারপরে কখনো ও সাঁড়াশিটা বড় সাঁড়াশিটা নিয়ে আসুন না, ওটাও মর যায়গে বলে নেই নেই কুछ नहीं होगा भाई। दांत साँड़ाशी দিয়ে দাঁতটা ধরেছে, ধরে একটু নাড়াচ্ছে, ওরে বাবা आप बताइए घी कब आया, क्या है। একবার করে নাড়তে বলছে, आप बोलो घी कितना, शेर घी का। আর সব মানে হসপিটালে পেশেন্টে হেঁটে গুটোগুটি খাচ্ছে। দিস ওয়াজ হিজ টাইম অফ ইট। তো বাবার ওই ধরনের ভীষণ সেন্স অফ হিউমার ছিল এবং সঙ্গীত ভীষণ ভালোবাসতেন। বিশেষ করে পাশ্চাত্য সঙ্গীতের উপর বাবার, আমি জানি না তার অরিজিনটা কি, অসম্ভব একটা ভালোবাসা ছিল। হয়তো আমার মনে হয় ওইখানকার ইউরোপের ম্যানেজার ট্যানেজার এদের বাড়িতে সমস্যা হয়ে অনেকদিন কাজ করার ফলে হয়তো এই ডেভেলপড, কিংবা হয়তো আর্লিয়ার কলকাতাতেই হয়তো ডেভেলপ করেছিলেন, আমি ঠিক জানি না ওই ব্যাকগ্রাউন্ডটা। আমার যখন থেকে জ্ঞান হয়েছে আমার বাড়িতে সিম্ফনি বাজতো রেকর্ডে, গ্রামোফোনে। বাবা সকালবেলা ভোরবেলা বাবা উঠেই ওই হয় বেটোভেন বাজতো কোনোদিন, সেগুলো আমি পরে বুঝেছি কি বেটোভেন কি মোজার্ট। সেই জন্য আমার কাছে এগুলো কোনোদিন বিদেশি সঙ্গীত বলে মনে হয়নি, কারণ আমি চেতনা ওইগুলোর মধ্যে থেকেই জন্মেছি। খুব ছোটবেলা থেকে, কারণ আমার জন্ম তো আসামেই। আমাদের আমি জন্মটা হয়তো মানে ইনসিডেন্টালি হয়তো হয়েছে সোনারপুরের কাছে গাজীপুর গ্রামে আমার, কিন্তু আমি 3 মাস বয়স হতে মা আমাকে নিয়ে চলে গেছেন আসামে বাবার কাছে। যখনই বড় হয়েছি, 5 বছর বয়স অব্দি তো আসামেই বড় হয়েছি। কাজে 5 বছর এই যে পিরিয়ডটা আপ টু 5th ইয়ার, এই পিরিয়ডটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই সময় মানুষের মনে যে ছাপটা পড়ে সেটা বোধহয় সারা জীবনে যায় না, বিজ্ঞানীরাও তাই বলেন। আর এই পিরিয়ডটা আমার অত্যন্ত সুখের পিরিয়ড। এমনি তো আমাদের অর্থনৈতিক সচ্ছলতা বলতে যা বোঝায়, মানে অভাব কাকে বলে কোনোদিন তো ছোটবেলায় আমার মনেও পড়ে না, আমাদের কিছু নেই এমন একটা কোনো কিছু। এবং বাবা একদিক দিয়ে ভীষণ খরচে ছিলেন, আর ওর খুব শৌখিন মানুষ আর কি। হোয়াইট দিল্লি থেকে আমি জানি বাবার জন্য স্যুট আসতো, রুমাল আসতো, পারফিউম প্যারিস থেকে মার জন্য আসতো, এইসব ওর সেই সময় থেকে। আর নানা পৃথিবীর যেখানে কোন মেডিকেল জার্নাল বেরোতে সেই সব বাবা আনাতেন পড়াশোনা করার, এবং এই ধরনের শৌখিনতা বাবা ছিল। সন্ধ্যের পর থেকে বাবার সঙ্গে বাড়ি থেকেও একটা কথা বলতে পারবো না, বাবা রাত্রি 10টা অব্দি সমানে পড়ে যেতে, যদি কোনো রুগীর কল আসতে বেরোতেন, নয়তো ওই মেডিকেল জার্নাল সমস্ত পড়তেন। এবং চা বাগানে বসে বসে ভাবো, এই কুলিদের হাসপাতাল, তাতে কি ওষুধ থাকে, কোনো দামি ওষুধই থাকে না, কিন্তু ওখানের ম্যানেজার, ইউরোপিয়ান ম্যানেজার, তাদের ফ্যামিলি অঙ্কি অঙ্কির জন্য কিছু দামি ওষুধ আলাদা সাহেবদের ওষুধ বলে রেখে দেওয়া হতো। এবং সেই সুযোগ নিয়ে বাবা, যেমন ধরো প্রথম যখন পেনিসিলিন বেরোলো, আই থিঙ্ক মাই ফাদার ওয়াজ দ্য ফার্স্ট ম্যান, আমি জানি অন্য কেউ করেছে, অন্তত আসামে তো নিশ্চয়ই বাবা প্রথমত ইম্পোর্ট করে, এবং সেটা বেশ মানে কাজে লাগানো, কুলিদের মধ্যে কাজে লাগাবার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ ওটা খুব লিমিটেড অ্যামাউন্ট ফর, যদি সাহেবদের কারোর কিছু হয় তার জন্য, কুলিদের জন্য ওই ইউরোপিয়ান, ওটা পুরো ইউরোপিয়ান, ব্রিটিশ, খাস ব্রিটিশ একবারে। কাজে আমি যেটা বলছিলাম যে, কাজে আমার ছোটবেলা আমাদের বাড়িতে গ্রামোফোন ছিল, সেই চোঙাওয়ালা গ্রামোফোন। আমাদের রেকর্ডসের কালেকশন পরেও বাবার যখন আসাম থেকে চলে এলেন, বাবার রেকর্ড মানে বহু করতে হলো, এত বেশি ওজন বলে। তখনকার দিনের রেকর্ড জানো তুমি, 78-এর বড় বড় রেকর্ড, সব লং। তো সেরকম বাক্স আমাদের বোধহয় একটা ছোট ঘর আমাদের ঠাসা ছিল, যেগুলো ওই একজন ম্যানেজার এসে হয়তো রিটায়ার করে বা বদলি হয়ে চলে গেল, ওই বাবা তার কাছ থেকে সস্তায় কিনে নিতে, বেছে বেছে অবশ্য ক্লাসিক্যাল সমস্ত এইসব, এই করে করে বাবা রেকর্ড করেছিল। আসামে আর কোথায় রেকর্ড পাওয়া যাবে? এইসব ইউরোপিয়ান সাহেবরা আসতো, যাদের একটু রুচি আছে তারা ক্লাসিক্যাল মিউজিক নিয়ে ফিরে আসতো, আবার বদলি হয়ে যাওয়ার সময় বাবা সেগুলো সস্তায় কিনে নিতেন, এই করে করে কালেকশন করেছিলেন। এবং আপনি সেগুলো শুনতেন? আমি আলাদা করে শুনতাম, তখন বয়স হয়নি আমার, বাবা শুনছেন। হ্যাঁ সেই আর কি, কিন্তু আমি ওই আবহাওয়ায় মানুষ হয়েছিলাম আর কি। এবং আমার পরে যখন ইন রেট্রোস্পেক্ট আমি ভাবি, আমার মনে হয় ওটা আমার একটা মানসিকতা তৈরি করেছিল বোধহয়। অর্থাৎ ওই যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকটাকে আমি কখনো ঠিক বিদেশি বলে একটা, যেটা আমাদের পরে হয় না, যেমন ধরো একবারে ভারতীয় আবহাওয়ায় মানুষ হয়েছে, হঠাৎ একটা সিম্ফনি রেকর্ড শুনলে সে প্রথমে ধাক্কা খাবে, এটা মানে একটা অদ্ভুত একটা ফিলিং হবে, অনুভূতি হবে।
আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আপনার বাবা যন্ত্র বাজাতেন। হ্যাঁ, কি যন্ত্র বাজাতেন? বাবা নিজে ক্ল্যারিনেট বাজাতেন, বেহালা বাজাতেন অল্প অল্প, অর্গান ছিল আমাদের বাড়িতে, বাবা অর্গান বাজাতেন ভালো। আচ্ছা, আপনার বাবা কি আপনাকে ইনিশিয়েট করেছিলেন কোনো বাজনায়, যে বাজা এটা, বা আপনি নিজে প্যাপও করতেন কোনো? ওই অর্গান ছিল বাড়িতে আমাদের, হ্যাঁ। সেই অর্গানটা আমি বাজাতাম। আপনি বসে চেয়ার নিয়েছেন, চা, আপনি একটা চেয়ার নিয়ে আগে খান না। আচ্ছা, গান বাজনা কথাটার সঙ্গে আপনার ছেলেবেলার ও প্রথম যৌবনের কোন কোন নাম, কোন কোন ঘটনার সম্পর্ক সবচেয়ে নিবিড়? যেমন মনে করুন, আমি বলছি, এটা একটা উল্লেখযোগ্য ঘটনা বলি, যেটা আবার বলবো যে ভাগ্যচক্র আর কি। যেমন ধরো আমার এইরকম একজন বাবার সন্তান হয়ে জন্মটা যেমন আমার নিজের হাতে না, কিন্তু ইনসিডেন্টালি আই ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি লাইক দিস। তেমনি আমি 5 বছর বয়সে যখন, আর মানে মা যতদূর শেখাবার আমাদের ইনিশিয়েট করেছেন লেখাপড়া, আমি প্রথম মার কাছে আমার হাতে করি সব ব্যাপারে, আমার দাদা দুজনেকে, আমার বড় ভাই ছেলে। মার বিদ্যে যখন শেষ হয়ে গেল তখন বাবাও সিরিয়াসলি ভাবেন, বাবা আমাকে নিয়ে কোনোদিনই পড়াশোনা ছোটবেলা বসতে পারেনি, সময় পাননি, তার কারণ আমাকে কলে বেরিয়ে যেতে হতো, রাত্রিরে ফিরতেন। তখন ঠিক হলো আমার জ্যাঠামশাইয়ের বাড়ি কলকাতা সুকি স্ট্রিটে। সুকি স্ট্রিটে আমার জ্যাঠামশাইয়ের বাড়ি, যে ওর বাড়িতে থেকে আমি পড়াশোনা করবো। তো 21 নম্বর সুকি স্ট্রিট আমাদের বাড়ি, যে বাড়িতে এসে আমি উঠলাম পড়াশোনা করবার জন্য, সেই বাড়িটায় আমার যে ছোটদা, মানে জাতত দাদা, তিনি হচ্ছেন তার মিউজিক ডাইরেক্টর। একটা ক্লাব আছে, অর্কেস্ট্রা ক্লাব, মিলন পরিষদ, তখনকার দিনে খুব নাম করা। এবং আমাদের যে বৈঠকখানা সেটা হচ্ছে সেই রিহার্সাল। এইটা হচ্ছে আর একটা ভাগ্যচক্র, যেখানে আমি যে যন্ত্রগুলো শুনেছি এতদিন এই চোখে প্রথম দেখলাম। অর্থাৎ কোন কোন যন্ত্র? পিয়ানো দেখলাম, ভায়োলিন বাজানো দেখলাম, হ্যাঁ, তারপর ক্ল্যারিনেট তো বাবার কাছে আগেই দেখেছি। এছাড়া তোমার ট্রাম্পেট বাজাতো একজন ভদ্রলোক। ও বেশ বড় সড়ো অর্কেস্ট্রা, বড় অর্কেস্ট্রা। এরা করতো কি তখনকার দিনে, এই অর্কেস্ট্রাগুলো বিভিন্ন জায়গায়, তখন সাইলেন্ট ফিল্মের যুগ, বুঝতে পারছি। আমি বলছি 36 না, 36 না তো 31-32, তখনও টকি আসেনি, কি আসবাসব করছে বোধ হয়, না আসেনি বোধ হয়, টকি বোধ হয় এসছে 35-এর পর, না? মানে আপনি আসাম থেকে এসেছেন কলকাতায়? হ্যাঁ। এবং এসেই সুকিয়া স্ট্রিটের যে বাড়িতে ঢুকেছি, সেই বাড়িতেই আমি প্রথমেই দেখি যে বাজনা বাজছে। সন্ধ্যেবেলা প্রতিদিন রিহার্সাল হতো, কোথায় বাজনা বাজছে, কোথায় করতে, তারপর দাদা বলে চল নিচেই বাজনা বাজছে। সেই মানে অবাক হয়ে দেখা, সব অর্কেস্ট্রা রিহার্সাল হচ্ছে, পিয়ানো বাজছে, ভায়োলিন বাজছে, হ্যাঁ, পারকাশন বাজছে, একটা রীতিমতো একটা বাজনা। আমার ছোটদা নিজে ভায়োলিন বাজাতেন, ছোটদা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতেন, নিজে পিয়ানো বাজাতে পারতেন, ভায়োলিন বাজাতেন, ক্লারিনেট বাজাতেন, অনেক কিছু বাজাতেন, খুব গুণী লোক ছিলেন আর কি। এবং ছোটদা আমার কাছে একটা আদর্শ ছিল, অসাধারণ হ্যান্ডসাম লোক ছিলেন। এখন আমার কাছে ছবিটা ভাসে, কোমরে বড় কিছু লম্বা ফর্সা। আর ছোটার নাম ছিল নিখিল চৌধুরী, ভালো নাম। ডাক নাম ছিল ননি বলে সবাই ডাকতো। ননি মানে অসম্ভব পপুলার সবাই সামনে। আচ্ছা সলিল দা, আপনি যা বলছেন তা থেকে মনে হচ্ছে যে মোটামুটি আপনার যখন 5-6 বছর বয়স, সেই সময় আপনার এই অভিজ্ঞতাটা, তাই না? হ্যাঁ। এবং এই বাড়িতে ধরো এরপরে আমি যন্ত্রগুলো ছোটদার আমি অসাধারণভাবে আমি প্রিয়, কারণ আমি আমার বাড়িতে আগে তুমি বলেছি ছোটবেলা থেকে অর্গান একটু নাড়াচাড়া করেছি। আর এই পিয়ানোটা আমার কাছে খুব একটা অপরিচিত যন্ত্র ছিল না। তা আমার নিজের মনে মনে কিছু কিছু সুর টুর বা কিছু গান, আমাদের ভারতীয় মার জন্য অনেক বাংলা গানও ছিল, মা শুনতেন, ভালোবাসতেন, বাবাও শুনতেন। তখনকার দিনে ধরো সেই হরিমতি, কমলাঝরিয়া, বুঝতে পেরেছ? তারপরে আমাদের বাড়িতে আরেকটা রেকর্ড ছিল, আমার সেটা খুব মনে ইমপ্রেস করেছিল, সেটা হচ্ছে কে মল্লিকের একটা গান বাবার খুব প্রিয় ছিল, আমারও ভীষণ ভালো লাগতো। সেটা হচ্ছে নীল আকাশে অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো। হ্যাঁ, ওটি কে মল্লিকের গলায়। আমার ভীষণ ভালো লেগেছিল গানটা, শুট। তুমি বললে ডিএল রায় না, আমি অনেকদিন খুঁজেছি কার গান, কিন্তু বুঝতে পারিনি, কারণ ও তো লেখা থাকতো না কার গান, তখনকার দিনে গীতিকার সুরকারের কোনো। তো আমি ওইটাকে অর্গানে তুলেছিলাম, ওই বছর 4-5।
তো ওইটা আমি পিয়ানোতে ছোড়দা দেখে অবাক হয়ে বলছে, তুই কি বাজছিস, বুঝলে? সামহাউ হি ফাউন্ড ইন মি যে আমি বোধহয় ওটা কেপেবল হতে পারবো। আমি বললাম আমাদের ওই রেকর্ডটা আছে, তো আমি বাবার কাছে অর্গানে বাজাতাম। অ্যান্ড সিন্স দেন হি টুক মি আপ। এবং ছোটদের কাছে আমার ওই প্রথম ওই মানে ওই ঘরে ওই মিউজিক রুমে কারোর ঢোকা বারণ ছিল দিনের বেলা। ধরো আমার ভাইপো ভাই যেটা যারা বর্দার ছেলেপুলেরা কেউ ও ঘরটা, ওটা ছিল ছোটদের এক্সক্লুসিভ ঘর, কারণ যন্ত্রপাতি নানান দিকে ছড়িয়ে থাকতো, কে ভেঙে ফেলবে, কি করবে, এ করবে। আমার জন্য কিন্তু ওই অবারিত দ্বার ছিল ওই ঘরটা, ছোটদের ঘরটা ছিল, ও ঢুকতে পারে। আচ্ছা, তখন আপনি গান গাইতেন? তখন আমি গান গাইতাম, মানে ওই সব রেকর্ডের গানগুলো আমি একেবারে অবলীলাক্রমে এক্স্যাক্টলি গাইতে পারতাম। আচ্ছা, মনে করুন সলিলদা, মনে করুন আপনাকে কেউ একজন গান গাইতে বললেন, সেই সময় কি গান বা কি ধরনের গান তখন শোনাতেন? তখনকার দিনে যা পপুলার গান, যেমন ধরো পরবর্তী জীবনে পঙ্কজ মল্লিকের গান, আমার মানে প্রথম যৌবনের কথা বলছি। কিন্তু রেডিওতে গান শেখানো আমাকে একটা সবচেয়ে একটা মাস্ট ছিল, শুনবই আমি। এছাড়া মোর যে সেই মানে টকি ফিল্মের যুগে, প্রথম যুগের পঙ্কজ মল্লিকের যেসব সুন্দর সুন্দর গান, ডাক্তার ছবির গান, মুক্তি ছবির গান, এইসবগুলো আমি একেবারে ডিট্টু গাইতে পারতাম। তাছাড়া ধরো মৃণাল কান্তি ঘোষের শ্যামা সঙ্গীত, বুঝতে পেরেছো? ও সুরগুলোর মধ্যে একটা ছোটবেলা আমার ভীষণ একটু ক্লাসিক্যাল পন্থী সুর আছে না, ওগুলো আমি একবার অবিকল গাইতে পারতাম। সেই জন্যে মানে আই ওয়াজ কনসিডার্ড টু বি এ প্রডিজি। ধরো আমি প্রতি বছর বাড়ি ফিরতাম তো আসামে মার কাছে, তো ওখানে যে বাঙালি মহলে সবাইকার জন্য বাবা মানে আমাকে নিয়ে একটা আসর বসাতেন, আর আমি ওই অর্গান বাজিয়ে বা হারমোনিয়াম বাজিয়ে। আপনি নিজেই বাজাচ্ছেন? হ্যাঁ, তখন আমি বাজাতে পারতাম। ওইটা যে কি করে আমি শিখেছি আমার মনে নেই, ওটা আমি স্পন্টেনিয়াসলি বলতে শিখেছিলাম। লেফট হ্যান্ডটা অনেক পরে ডেভেলপ করেছি, কিন্তু রাইট হ্যান্ডটা ওটা গোড়া থেকে আমি খুব ভালোই বাজাতে হারমোনিয়াম, খুব ভালো, ছোটবেলা থেকে। আচ্ছা সলিল, এমন কোন গান ছিল কি যেটা আপনি অপছন্দ করতেন, ভাল লাগতো না, অথচ দেখছেন লোকে শুনছে? আমার ঠিক মনে পড়তে হবে কতগুলো ব্যাপার গান আমি কখনো গাইতাম না, শুনতাম, আমাদের নিচে রিহার্সালও হতো। কেন এইসব গান কি হতো তখন যেন থিয়েটারে এইসব অর্কেস্ট্রাটা ভাড়া করে বাজাতো। আর একটা খুব সিগনিফিকেন্ট কথা তোমায় বলি, ছায়া সিনেমা আছে মানিকতলাতে, এখনো আছে, তখন সাইলেন্ট ছবি চলতো আমাদের বাড়ির খুব কাছে। ওটা ছোটদের সঙ্গে কন্ট্রাক্ট ছিল, যত সাইলেন্ট ফিল্ম আসতো পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতো কিন্তু স্ক্রিনের পিছনটায়। তো তখনকার দিনে ধরো ফ্র্যাঙ্কেস্টাইন, তারপর ওল্ড ডার্ক হাউস, এসব ছবি আমার মনে আছে। এগুলো ভূতের ছবি, সাসপেন্সের ছবি, এসব আসতো খুব ওইখানে। এবং ওর পেছনে সমস্ত এফেক্ট, ওই ছোটদার অর্কেস্ট্রা ওখানে গিয়ে পিছনে বসে বসে একবার দুবার রিহার্সাল করে নিত, আগে প্রজেকশন হতো, তারপরে ছবি যখন শো হচ্ছে তখন পেছন থেকে বাজাতো। সেই সময় ছোটদার সঙ্গে কয়েকবার গিয়েছি, এবং আমি যখন পিয়ানো খানিকটা ছোটদার সঙ্গে বসে বসে করেছি, ছোটদা দু একবার আমাকে রোববার দিনে অ্যালাউ করতেন যে পিয়ানোটা ওকে দাও বাজাতে। ওই ছোট ছোট হাতে এইটুকু, গড়টা পুরো পাওয়া যায় না, এই করে করে আমি বাজাতাম। কত বয়স তখন আপনার? ওই 7-8-এর সময় আমি চলে গেছি কলকাতা থেকে, 7 অব্দি, 7-7.5 বছর বয়স আমি ওই সময় ছোটদার সঙ্গে ছিলাম, প্রায় 2 বছর 2.5 বছর। এবং তখনই আপনি ওই ছায়া সিনেমায় ব্যাকগ্রাউন্ডে বাজানোর দেখবার সুযোগ পেয়েছিলাম আর কি। তখন কে ভাবতে পারছি আমাকে গিয়ে পরে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে হবে। এমন কোন গান মনে করুন কি আপনি মনে করতে পারেন যে বাজারে চলছে খুব গান, লোকের মুখে মুখে ফিরছে, কিন্তু আপনার ভালো লাগছে না, শুনে মনে হচ্ছে না এটা আমাকে কেউ গাইতে বললে আমি গাইবো না, এমন কোন গান? ওই সময় খ্যামটা ট্যামটার কিছু গান ছিল আমার খুব খারাপ লাগতো, কিরকম একটা অসভ্য মনে হতো গানগুলো, এবং স্পন্টেনিয়াসলি অসভ্য মনে হতো, মনে হতো যেগুলো মানে ভদ্রলোকের গাওয়া উচিত না। যেমন ধরো কি মনেও করতে পারি না, যেমন ছিল ও তখনকার দিনের ওই কিছু গান ছিল খ্যামটা টাইপের, মনে করতে পারছি না। আচ্ছা আমি ভেবে তোমার পরে বলবো। কিন্তু যেমন ধরো একটা গান ছিল, সেটা ছোটদা অর্কেস্ট্রেট করেছিলেন, এখন সে গানটা আমার মনে আছে। অতিথি এসেছে দ্বারে, ছিল সে নদীর ওপারে, তারে চিনি চিনি যেন চিনি গো, চেনা চেনা যেন মুক্তি তার। সুরটা কেমন জানো? অতিথি এসেছে দ্বারে,
ছিল সে নদীর ওপার, তারে চিনি চিনি যেন চিনি গো, চেনা চেনা যেন মুক্তি তার। এইটা ছিল, এইটা অর্কেস্ট্রা বাজানো যেন পম 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 দম দম দা পিয়ানোতে। হ্যাঁ, তেলে তুলে আমার খুব অ্যাপিল করতো, খুব ভালো লাগতো। একেবারে ছোটবেলা আর্লি চাইল্ডহুডের গান আর কি এগুলো, যেগুলো অর্কেস্ট্রার সঙ্গে প্রথম আমি বাজাতে শুনতাম আর কি। এছাড়াও আরো কিছু গান, আমার মনে হয় ডিএল এর কিছু গান বলে ছোটদাল অর্কেস্ট্রেট করেছিলেন। আচ্ছা, এই যে অর্কেস্ট্রা বাজছে, মনে করুন এই চিনি চিনি এই গানটার সঙ্গে কাউন্টার নোটস ব্যবহার করা হতো সে সময়, না শুধু সুরটাই বেজে যাচ্ছে, সবাই মিলে সুর বাজিয়ে যাচ্ছে? আচ্ছা, তখন মনে হয় যেমন আমাদের একজন পিয়ানিস্ট ছিলেন শেলিদা, উনি ক্লাসিক্যাল পিয়ানো বাজাতেন। শেলিদা কিছু চেষ্টা করতো, আমার যতদূর আপছাপছে মনে পড়ে, শেলিদা পিয়ানোটা বাজাতো, ও বোধহয় কিছু চেষ্টা করতো। কেন আমার কিছু মনে হতো যে কিছু একটা আশ্চর্য লাগছে এর মধ্যে, সেটা আমার খুব ফেন্ট, এখন ডিফাইন করতে পারবো। আচ্ছা, গান বাজনার ব্যাপারে আপনার আদর্শ কারা ছিলেন? যেমন একজন আপনি বলছেন আপনার ছোটদা বেশ ইন্সপায়ার করতেন। আদর্শ বরং তখন তো আমাদের বাজবার, বা পঙ্কজ মল্লিকের গান শুনে আপনার মনে হলো এর মতো গাইয়ে হলে বেশ হয়? বা অ্যাকচুয়ালি আমি কোনোদিনই যে প্রফেশনালি মিউজিশিয়ান হবো এটা ভাবিনি, জানো, ছোটবেলায় ওরকম প্ল্যান কোনোদিনই আমার ছিল না, এবং হয়তো কোনোদিনই হতো না। সেটা ঘটেই, বুঝতে পারছি, কিন্তু মনে করুন অনেক সময় হয় না যে ছেলেবেলা মনে করছেন শুনছেন কারোর গান বা বাজনা শুনছে যে না এর মতো হলে বেশ হয়, সেটা বলতে পারো পঙ্কজ মল্লিক। সেই একটা পিরিয়ড। আচ্ছা, এই যে সময়টা মনে করুন আপনার প্রথম যৌবন অব্দি, ধরা যাক 15-16 বছর, আচ্ছা এই সময় কি আপনি কোথায়? এই পিরিয়ড একটা খুব একটা ইম্পর্টেন্ট পিরিয়ড বেরিয়ে গেছে। তারপর আমি বলছি তোমায়, আমি যখন 8 বছরের মতো বয়স, তখন সামহাও ওই কলকাতার সুখে থাকার আমাদের পক্ষে সম্ভব হলো না ফ্যামিলিগত কারণে। তখন বাবা আমাকে আসামে ফেরত নিয়ে গেলেন, আমাকে এবং দাদাকে। তখন পড়াশোনার জন্য ঠিক হলো আমি মামার বাড়ি থেকে পড়াশোনা করবো। মামার বাড়ি হচ্ছে সোনারপুর থানা অঞ্চলে কোদালিয়া গ্রাম, এখানে আমার মামাদের বাড়ি। সেখানে মানে গ্রামের বিরাট বাড়ি, গ্রামের মধ্যে তখনকার দিনে বিরাট দোতলা বাড়ি, 3টে পুকুর, সামনের বাগান, পিছনের বাগান, মনে করো প্রায় 40 বিঘা জমির ওপর বসতি আর কি। মানে একদিক দিয়ে প্রাচুর্য প্রচুর, এবং অন্য একটা জগৎ, আবার সেই জগতে মিউজিক ওয়াজ ট্যাব। আমার মায়ের দিকে বাড়িতে কেউ গুনগুন করলে বা একটা শীষ দিলে মনে হতো এই উচ্ছন্নে গেছে। বিশেষ করে আমার দাদু ছিলেন অত্যন্ত কনজারভেটিভ এইসব ব্যাপারে। কাজে এই বাড়িতে এসে আমি যখন পড়লাম, আমার দম আটকানোর মতো অবস্থা। গান বাজনা কেউ ধার দিয়ে নি, সাহিত্য সংস্কৃতির কেউ ধার দিয়ে নি, একেবারে উল্টো। অথচ অসম্ভব ভালো সবাই মানুষ, মানে পুকুরের মাছ, গাছের আম, লিচু, কাঁঠাল, এবং অসম্ভব ভালোবাসা, মামাদের অসম্ভব ভালোবাসা, দিদিমার ভালোবাসা, এই একদিক দিয়ে যেমন, আর একদিকে ওই সব চর্চা ফর্চা কোনোনি। এবং একটা কনজারভেটিভ ফ্যামিলি হলে যা হয়, তখনকার দিনের বাবা, আমার মামার বাড়ি আবার টেরোরিস্ট আন্দোলনের একটা ঘাঁটি ছিল। মানে আমাদের ওই অঞ্চলের যারা পরে এতে আন্দামানে গিয়েছেন, জগদানন্দ আমাদের গ্রামের পাশে, এবং আমার যে গ্রাম কোদালিয়া গ্রাম, যেটার নাম এখন সুভাষ গ্রাম, সেই গ্রাম সুভাষচন্দ্র বোসের গ্রাম, এবং একই গ্রামে আমার মানবেন্দ্র রায়ের গ্রাম, এমএন রায়ের গ্রাম, উইদিন এ স্টোনস থ্রো। এবং ওই অঞ্চলটা অত্যন্ত এককালে, মানে আমাদের ধরো 19th সেঞ্চুরির যে রেনেসাঁ মুভমেন্টে প্রচুর কন্ট্রিবিউশন আছে। শিবনাথ শাস্ত্রী মামার বাড়ি, দ্বারকানাথ বিদ্যাভূষণ হচ্ছে শিবনাথ শাস্ত্রীর মামা, হচ্ছে আমাদের পাশের গ্রাম চাংড়িপোতা গ্রামে, এবং ওখানে তারাকুমার কবিরত্নর গ্রাম, বুঝতে পারছো। তাছাড়া একদিক দিয়ে এই সমস্ত বিপ্লবী, সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছ, সাতুদার গ্রাম, আমার পাশেরটা মালঞ্চ মাইনগর,
কাজী ওইদিকে একটা প্রচন্ড রাজনৈতিক এবং ওই ধরনের চেতনার এবং রেনেসাঁ আন্দোলনের যে যারা যারা ছিলেন তাদের মধ্যে অনেকে ওই অঞ্চল থেকে বেশ বেরিয়ে এসেছিলেন। কিন্তু আমাদের বাড়িটা যদিও বোমা বাঁধা হতো, অনন্ত সিং টিং অনেকবার আমাদের বাড়িতে এসেছেন, আমি শুনেছি পরে গোড়ার দিকে। কিন্তু ওই তখনকার যেমন সে ছিল না, যারা স্বদেশী এইসব আন্দোলন করতো, ব্রহ্মচর্য, মেয়ে ছেলের দিকে তাকাবে না, হ্যাঁ, ব্রহ্মচর্য পালন করবে, গান ফান, এই সমস্ত খুব একটা মানে নৈতিক অধঃপতনের একটা এইসবের মধ্যে আমি এসে পড়লাম। আমার সম্বল ছিল একটা ছোট বাঁশের বাঁশি। আমি বাঁশি বাজানো খানিকটা ছোটদের কাছে ওখানে থাকতে আরম্ভ করেছিলাম, এবং দ্যাট ওয়াজ দি অনলি থিং হুইচ গেভ মি রিলিফ। ওই রাত্রির বেলা ছাতে বসে বা দূরে বাগানে পুকুরের ধারে বসে বা রেল লাইনের ধারে বসে ওই বাঁশির ভেতর দিয়ে আই কুড ট্রাই টু, কারণ আর তো কোনো যন্ত্রপাতি নেই, না আছে একটা হারমোনিয়াম পর্যন্ত, চতুর্দিকে কোথাও একটা হারমোনিয়াম পর্যন্ত নেই। এবং সেই সময় একটা ওই বাঁশিটা আমাকে একটা মানে প্রচন্ড একটা, মানে এখন আমি বুঝতে পারি যে একটা প্রচন্ড বড় অবলম্বন হিসেবে আমার কাছে এসেছিল ওই একটা ছোট বাঁশ আর কয়েকটা চাঁদা। অ্যান্ড উইথ দ্যাট আই সার্ভাইভ ফর অ্যাবাউট 6 years অফ মাই লাইফ, যার মধ্যে দিয়ে আমি বাঁশিটাকে খুব ডেভেলপ করতে পেরেছিলাম। কারণ ওইটি আমার এক বন্ধু বললে তাও আমি প্রচন্ড প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু কোনো ট্রেনিং কারো কাছে নেবার তো কোনো ব্যাপারই ওঠে না। কাজে যে সমস্ত গান আমি শুনতাম তখন রেডিও নেই, বুঝতে পেরেছ? আমাদের গ্রামেতেই একজনরা এলো পরে, একটি বিধবা মহিলা, তার একটি সন্তান একটি গ্রামোফোন নিয়ে, তার বাড়িতে যাওয়া আমাদের বারণ ছিল, কেননা ওই মহিলার নাকি চরিত্র কি সব কলকাতায় কি সব গন্ডগোল ছিল, এবং উনি নাকি সিনেমায় কিছুদিন, এই থিয়েটারে কিছুদিন নাকি অভিনয় করেছিলেন। কাজে সে একবারে অচ্ছুত ব্যাপার। থিয়েটারে যে মহিলা অভিনয় করে এসছে তার ছেলেকে নিয়ে, ছেলেটা খুব সুন্দর ছিল, ওর বাড়িতে রেগুলার এই গ্রামোফোন বাজাতো, সমস্ত সিনেমার গান বাজতো, তখনকার দিনের পপুলার। এবং সেগুলো শোনবার জন্য ওর পাশের বাড়ি আমার এক বন্ধুর বাড়ি ছিল, তার নাম ছিল মদন, এখনো মনে আছে। মদনের বাড়ির দোতলা থেকে ওই ছেলেটার নাম চিনু ছিল, ওই চিনুর বাড়িতে গ্রামোফোন বাজতো, ওই আমি শুনতাম। আমার ওই টিচার সন্ধ্যে পরে মদনের বাড়ি চলে যাওয়া, কোনো যেদিন না বাজাতো আমি হ্যাঁ আজকে বাজাচ্ছে না, না আমি কেন বাজাচ্ছে না। এই সময়টা আপনার বয়স মানে কিরকম বয়স আপনার এই যে সময়টা? 12-13। অর্থাৎ আমি 14 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছি। অর্থাৎ সুকিয়া স্ট্রিট থেকে আপনি সোজা এলেন কোদালিয়ায়, এবং সেইখানে এই ঘটনা ঘটছে। তারপরে আমি যখন ম্যাট্রিক পাস করলাম 39-এ, কলেজে ভর্তি হলাম বঙ্গবাসী কলেজে, তখন টেলিপ্যাসেঞ্জারি শুরু হলো। তখন আমার কাছে অন্যটা জগৎ খুলে গেল। আর মানে এই গ্রামের এই যে এটা রেস্ট্রিকশন, সেটা থেকে আমি বেরিয়ে পড়তে পারলাম তো। এবং কলেজে গিয়ে প্রথমেই সব ছেলেরা নোটিস করলো যে প্রথম কলেজ সোশ্যাল বঙ্গবাসী কলেজে ওর আবিষ্কার করলো এই বাঁশি বাজাই। এই কলেজ সোশ্যালে প্রথম বাঁশি বাজি, আই বিকাম ফেমাস ইন বঙ্গবাসী কলেজ, সলিড টেরিফিক বাঁশি বাজায়। তারপর ইন্টার কলেজের তখনকার দিনে কম্পিটিশন হতো, পরপর 3 বছর আমি বাঁশিতে ফার্স্ট হলাম। আরও সব একজন মনোরঞ্জন বলে একটা ছেলে ছিল, ও ভালো বাঁশি বাজাতো, সে মানে রীতিমতো ক্লাসিক্যাল এতে শিখেছে আর কি। আমি তো সেরকমভাবে শিখিনি, রেগুলার আমার ওই কোনো ট্রেনিং ছিল না, কিন্তু সামাম আমাকে সবাই ফার্স্ট করলো। বাঁশিতে আপনি কি বাজাতেন? আমি নানা রকমের রাগিনীর যে সমস্ত আমার মনে ছিল এবং কিছু কিছু সব রেকর্ড করতে শুনতাম, সেগুলোতেই বাজাতাম। রাগ সঙ্গীত আপনি সেভাবে শেখেননি? ছোটবেলায় শিখেছিলাম ছোটদার কাছে। ছোটদার ওখানে যেটা ছিল, ওখানে কিন্তু ওয়েস্টার্ন অর্কেস্ট্রা ছিল না, তোমরা ভুল করো না, যন্ত্রপাতি ছিল। কিন্তু ধরো আমাদের বাড়িতে বিশ্বদেবের যাতায়াত ছিল ছোটদার কাছে, বিশ্বদেব চ্যাটার্জির। এবং আমার মনে আছে তখন দুটো ঘর, জ্ঞান গোস্বাই আর বিশ্বদেব, এই নিয়ে দুদলে প্রচন্ড চুলোচুলি মারামারি হতো, কে ভালো গায়। একদল ছিল জ্ঞান গোস্বাই সাপোর্টার ছোটদার ক্লাবেতেই, এখন যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গল ব্যাপার না, ওই রকম আর কি ব্যাপার, বুঝেছো? তো সেটা আমার মনে আছে। আমার মনে আছে যে ওই রেকর্ডটা যখন বেরোলো, কি গানটা বলে গেছি, বেহাগের আগের ওপরে, এটা যেটা বিশ্বদেবের গান, ওটা প্রথম রেকর্ড আমাদের ওই বাড়িতে এলো এবং বাজানো হলো। ছোটদা বললো এর পরে আর কেউ ক্লাসিক্যাল গাইবে যেন চেষ্টাই না করে, বিশ্বদেবের পরে। বিশ্বদেবের ভীষণ ভক্ত ছিলেন ছোটদা। কাজেই ওখানে কিন্তু আমাদের আবার গোপাল লাহিড়ী আসতেন ক্লারিনেট বাজার, তার কাছে ছোটদা শিখতেন ক্লারিনেট বাজানো। আর গোপাল লাহিড়ী কারণে জানো তো সবই ক্লাসিক্যাল, কাজেই চর্চাটা বেসিক কিন্তু ক্লাসিক্যাল, যদিও যন্ত্রগুলো বিদেশি। আর বিদেশি সঙ্গীত আমি শুনে এসেছি ছোটবেলা থেকে বাবার কাছে। এখানে কোনো বিদেশি সঙ্গীত বাজতো না। আচ্ছা, আপনার
যখন আপনি বঙ্গবাসী কলেজে ঢুকেছেন এবং বাজাচ্ছেন বাঁশি, আপনার বন্ধু বান্ধবরা জেনে গেছেন যে আপনি বাঁশি বাজান, সেই সময় কি আপনি গান লিখেছেন বা কোনো গানে সুর দিয়েছেন বা কোনো কবিতায় না, ভেবেছেন কি যে আমি একটা গান লিখলে কেমন হয়, সুর দিলে কেমন হয়? না, তার আগে থাকতে আমি তোমাকে বলি আরেকটা কথা। এই সময় থেকে আমার যখন 10-11 বছর বয়সে আমার তো কবিতা লেখা শুরু। আচ্ছা, এটা বলা হয়। কবিতার সঙ্গে গান যোগ হয়েছে অনেক পরে, কিন্তু আমার কিন্তু শুরু হয়েছে কবিতা দিয়ে। এবং আমি অসম্ভব পড়তাম, মানে ধরো পড়া ছাড়া আমার অন্য কোনো নেশা ছিল না, এক গান আর পড়া। তো এমন আর আমার মার ওই ভারতবর্ষ, গল্পলহরী, বসুমতী, এই সমস্ত ম্যাগাজিন মা সাবস্ক্রাইব করতেন, মার জন্য আসতো। আর প্রবাসী, মডার্ন রিভিউ বাবা নিতেন। আর প্রবাসীতে তখন রবীন্দ্রনাথের কবিতা বেরোত। ভালোবাসতেন। আপনার প্রিয় লেখক কারা ছিলেন? খুব ছোটবেলায় মানে আমার বোধ হয় হাতে খড়ি হয়েছে তখন আমার বোধ হয় 3 বছর বয়স। যখন আমার 5 বছর বয়স তখন আমি খুব ভালো বড় গল্পের বাংলা পড়তে পারি, এটা আমার মনে আছে। তার কারণ আমার মা যখন গল্পলহরী, বসুমতী, ভারতবর্ষ এই সমস্ত ম্যাগাজিনগুলো সাবস্ক্রাইব করতেন। তাছাড়া মার বঙ্কিমচন্দ্র গ্রন্থাবলী, শরৎচন্দ্র গ্রন্থাবলী, এই সমস্ত মার পুরো সেট ছিল বাড়িতে। এবং সেগুলোতে আস্তে আস্তে আমার হাত পড়ে। আমার শরৎচন্দ্রই সব থেকে বেশি, কিছু বুঝতাম না হয়তো বিশেষ, কিন্তু পড়তে ভালো লাগতো ছেলেবেলা, খুব ছোটবেলা। আগেই বলেছি আমার মামার বাড়ির যে দাদু, মানে মার বাবা, মানে খুব কনজারভেটিভ বলতে যা বোঝায়, এমনি অসম্ভব ভালো মানুষ। পুকুরে জাল দিয়ে হয়তো ভীষণ মাছ ধরতে ভালোবাসত। বড় একটা কাতলা মাছ উঠলো তো ওখান থেকে ট্রেন ধরে সোজা দক্ষিণ বারাসাতে চলে আসতাম। সে সময় আমরা দক্ষিণ বারাসাতে কিছুদিন এসে থাকছি। বাবা লতাবাড়ি বলে একটা চা বাগানে চাকরি করতেন, সেখানে একজন ব্রিটিশ ম্যানেজারকে মেরে 2 দাঁত ভেঙে গেল, খুব অশ্লীল গালাগাল করেছে। এবং সেটা এমনই একটা ব্যাপার, তখনকার দিনে চা বাগানের ম্যানেজারকে মারা মানে প্রাণ নিয়ে বেঁচে কেউ ফিরতে পারে, ইম্পসিবল। সেখানে আইরিশ একজন সিনিয়র মেডিকেল অফিসার, যার আন্ডারে বাবা কাজ করতেন, তার নাম এখন মনে আছে ডক্টর মলনী। ডক্টর মলনীকে বাবা কন্ট্যাক্ট করেন, কেন মেরে দাঁত দুটো ভেঙে দেওয়ার পরে তো রক্তারক্তি একটা ব্যাপার হয়। এবং সেখান থেকে সিউ সোয়াইন বলে সে বেরিয়ে যাওয়ার পরে হি টুক এ হর্স অ্যান্ড স্ট্রেট ওয়েন টু, ওখান থেকে ধরো প্রায় 8 মাইল দূরে যে বাগানে মলনী থাকেন সেখানে, এবং গিয়ে বলেন যে আমি এই কাণ্ড করেছি। এবং মলনী কোন আন্ডারস্ট্যান্ড হিজ লাইফ উইল বি সিম্পলি দে উইল শুট হিম, কেউ প্রশ্ন করার নেই। এবং সেই রাতারাতি বাবাকে লতাবাড়ি থেকে পাচার করে দেওয়া। এবং আমরা যা জিনিসপত্র ছিল সেই সময় আমি জানি, বাবার অর্গান যা ছিল, বাবার একটা মোটর বাইক ছিল, অর্গান ছিল, জলের দামে বাবা এই সন্ধ্যের মধ্যে বিক্রি করতেন, যে যা টাকা দিত তাই বিক্রি করতেন, দিয়ে ফিরে আসেন লতাবাড়ি। এসে আমরা আমাদের দক্ষিণ বারাসাতের দেশের বাড়িতে আমরা গিয়ে উঠি। তখন আমার বয়স হবে 4 ঠিক আছে, মাঝামাঝি যতটুকু ধারণা। কারণ আমার পরে গল্প শুনে হয়তো আমি ছবিটা তৈরি করেছি, কিন্তু আমার মনে নেই। কিন্তু বারাসাতের বাড়ির কথা মনে আছে। এবং বারাসাতের সেই বাড়িতেই বাবা, আমাদের আগেকার জমিদার বাড়ি, বিরাট সেই 3 মহলা বাড়ি, সেখানে আমাদের ঠাকুর দালানের মধ্যে আউট হাউস ছিল, সেখানে বাবা ডিসপেন্সারি করে বসলেন ডাক্তার গ্রামে। তো সেই আমার দাদু একদিন একটা বড় কাতলা মাছ ধরা হচ্ছে, ট্রেন ধরে কোদালে থেকে বাড়িপুরে গিয়ে তারপর দক্ষিণ বারাসাতে এসে হাজির মাছ। তখন আমার মনে আছে, আর কারণ আমি শরৎচন্দ্রের চরিত্রই বইটা পড়ছিলাম, জীবজনে কিন্তু পড়তে ভালো লাগতো। আর আমার ওইসব দিকে ভীষণ ইন্টারেস্ট ছিল বড় করে।
কোনো বই তুমি পড়বে না এ করবে না এসব মার মাথায় একেবারে ছিল, বাবার তো ছিলই না, বাবা একেবারে খোলামেলা সময়। আমাকে দেখে দাদু হাসতো, এই কি পড়ছো তুমি? আমি চরিত্রই সঙ্গে সঙ্গে মা কেটেছি, মার ডাক নাম ছিল ভোমা। এই তোর ছেলে কি পড়ছে কি? মা হেসে বলে, ও ও পড়ে বাবা, ওর সমস্ত বই গল্প পড়ছে, ও ও এটা পড়তে পারবে? বলি হ্যাঁ, ওকে বলো না। আমার মনে হচ্ছে দাদুকে আমি আবার অবাক করে দিয়েছি, গড় গড় করে একটা কথা, কোন কথাটা আমার মনে নেই, তো সেইটাই মানে এতই একটা মানে অবসিন ব্যাপার ওর কাছে লেগেছিল, বন্ধ করো। তো কাজে আমার মার প্রচন্ড অবদান আমার পড়াশোনার দিকে, অর্থাৎ মার যে রুচি, মার যে এই সাহিত্য প্রীতি, মার যে এইসব গল্প টল্প ভালোবাসার যে ব্যাপারটা, সেটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। আপনার মা কি লিখতেন? মা লিখতেন, হয়তো মা হয়তো চেষ্টা করলে হয়তো পারতেন না, কারণ আমার মা আমার কবিতা প্রথম শোনে। আমার প্রথম দিকে আমি কবিতা লিখতে আরম্ভ করি আমার মনে হয় আমার 9-10 বছর বয়স। এবং রবীন্দ্রনাথ কবে আমার হাতে প্রথম এসেছেন আমার মনে নেই, তবে রবীন্দ্রনাথের কিছু কবিতা আমি প্রবাসীতে পড়েছি বাবাজি করতে গিয়ে, কিন্তু রবীন্দ্রনাথের লেখা বই হিসেবে কবে আমার কাছে ঠিক মনে নেই। কিন্তু আমার সব থেকে ভালো লাগতো রবীন্দ্রনাথ। এবং আমি কবিতা যখন লিখতে আরম্ভ করেছি তখন ধরো আমি যেসব বই পড়ছি, ধরো সোনার তরী বা তোমার অনেক পরে অবশ্য বলাকা, এইসবগুলো পড়তে আরম্ভ করেছি। এবং আমার মনে হতো আমি বুঝতে পারছি। আর অন্যান্য কবিতা যেগুলো আমি পড়তাম, যেগুলো খুব ছন্দ প্রধান কবিতা, সত্যেন দত্ত ছন্দের একেবারে জাদুকর, তার ছন্দ তার অসম্ভব করে, কিন্তু আমি যেন ওই কি যেন একটা আমার জানি না, আমার কোথায় একটা মানে মানে বোধহয় ইনটিউশন থেকে কি একটা অভাব হতো। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে করি, এটা আমি খুব ছোটবেলা করি। ওর যে অনুভূতিটা আমি যেন বুঝতে পারতাম, কেননা বাবার জীবনের যে এই ধরনের ব্যাপার, বাবার নিজের দেশ এ সমস্ত ছেড়ে বাবা প্রচন্ড অভিমানে চলে গেছে আসামে। এবং বারাসাতে আসার পরও বাবার আমি জানি 4 বছরের মধ্যে যত ওখানে টাকা পয়সা যা পেয়েছিলেন সমস্ত ডিসপেন্সারি করেছিলেন, এবং বেশিরভাগ গ্রামের লোক ধারে ওষুধ নিয়ে যেত বাবার কাছে, ভিজিটেরও বাবা টাকা দিত। তারপরে 3-4 বছরের পরে আমাদের এমন অবস্থা হলো যে হাঁড়ি চলবে, তো ওষুধপত্র যা ছিল সব বিক্রি হয়ে গেছে, নতুন ওষুধ কেনার পয়সা এবং তাগাদা করতে পারতেন। তারপরে সেসব দিন মার বকা টকা খেয়ে বাবা যখন তাগাদা অ্যাকচুয়ালি শুরু করলেন, যার একটু আমরা বাচ্চারা না খেয়ে মরবে, তখন বাবার বিরুদ্ধে একটা ক্যাম্পেন, ও ডাক্তারের কি জানে, এই তো মরে গেছে চিন্তা। এটা গ্রামের একটা নোংরামো, মানে যেগুলো আমাকে মনে ভীষণ সাংঘাতিক পীড়া দিয়েছিল, যে বাবাকে আমি কাঁদতে দেখেছি। এবং তখন থেকে বাবা মনোনীকে লিখতে আরম্ভ করে দিয়েছিল, ডক্টর মনোনী বাবাকে অসম্ভব ভালোবাসে। এবং আমার মনে আছে সেই রাত্রিটার কথা মনে আছে, মনোনীর চিঠি এসেছে এবং সে পড়ে মাকে ডেকে পাঠিয়েছে হাতে খুলি বা চা বাগানে, না একেবারে যান চা বাগানে, এক্ষুনি ডাক্তারের পোস্ট খালি হয়েছে, তুমি যদি চাও ইমিডিয়েটলি তুমি চলে এসো, আমি তোমার জন্য রেখে দেবো। এবং বাবার খুশি জিনিস আর থাকবে। এবং সেই যে বাবা গেলেন 30 বছর আগে ছিল, আমাদের পাঠিয়ে দিতে লেখাপড়া শিখতে জঙ্গলে একা, ওই বনবাস মানুষ আমাদের বাগান, তুমি যদি ধারণা করতে পারবেন এখনকার দিনে, তখনকার হাতিকুলি চা বাগান মানে কাজিরাঙ্গা ফরেস্টের থেকে মাত্র 6 মাইলের মতো, 4 মাইলের এরিয়া। এবং সন্ধ্যার পরে গন্ডার, হাতি, বাঘ, আমি মার কাছে গল্প শুনেছি ফ্যান জ্বালতে রান্নাঘরের এদিকে চকচক করে শব্দ হতো, বাঘে ফ্যান খাচ্ছে না, এবং দুর্গন্ধ বেরিয়েছে। কিন্তু এইসব বাঘ কখনো মানুষ মেরেছে বলে আমি শুনি, গরু গরু নিয়ে যেত। সেই মানে একেবারে বনবাস বলতে যা বোঝায়। এবং ধরো এদিকে প্রায় সেই নওগাঁও স্টেশন থেকে এটা দূরত্ব ছিল প্রায় 28 মাইল, 30 মাইল, আর ওদিকে গোলাঘাট বলে আছে সেটা প্রায় 30-40 মাইল। এর মাঝে কোনো মানে জনবসতি বলে কিছু নেই, ওই চা বাগানের যা ওয়ার্কার কাজ করা, সেই তখন যাদের সেই এগ্রাহের বেড়া, আর
আর সেই খড়ের চাল এই ছিল তখনকার বাংলা, এটার মধ্যে বাবা বাস করত। এবং সমস্ত পৃথিবীর জায়গাতে বাবা সেই বইয়ের যে সব সেই বই আসতো তাই নিয়ে পড়ে থাকতো। কোন ওষুধের বই, কোন কোথায় রিসার্চ হচ্ছে এই, আর বইগুলি দেখা এর মধ্যে বাবা জীবিত হয়েছে। কিন্তু আমার বাবাকে যখন জোর করে আমি ধরো যখন পাশের বাড়ি হয়ে গেছে, পরিবর্তন করেছি, আরো 3-4 ছবি করেছি, সেই সময় বাবাকে আমি জোর করে ছাড়িয়ে চাকরি ছাড়িয়ে নিয়ে এলাম যে এখন ধরো মিউজিক ডাইরেক্টর হয়েছি, কাজ টাজ করছি, এখন আপনি বিশ্রাম করুন বা ছোট একটা ডিসপেন্সারি আপনি করে কলকাতায় বসুন আপনার ওই বনবাসে বসে। তখন আজ থেকে ভাবো 40-45 বছর আগের কথা বলছি। সে কি দুর্গম অরণ্য, সেখানে তো কোনো কমিউনিকেশন নেই। হাতি পিঠে করে বাবাকে যেতে হতো রোগী দেখতে, সঙ্গে পরে দুজন বন্দুক নিয়ে সামনে বসে থাকতো। আর সেই মা আমার সে মূর্তি মনে করে জানলায় দাঁড়িয়ে আছেন মতো। বাবা বেরিয়ে গেছেন রাত্রিরে 9-10টার সময়, কোনো এতে কলেরা হয়েছে, এপিডেমিক, সেই বাবা বেরিয়ে গেছে। ভোর 3-4 বেজে গেছে, আমি সমানে আমার মাঝে মাঝে ঘুম বেরিয়ে মা সেই জানলা একটা দাঁড়িয়েছে। সে ছবি কখনো আমি মা এখনো বাবা আসেনি, না তোমার শুরু করবে, যাও শুরু করবে। আমার কি শুরু করছে সমস্ত রাত সে জানলা। তারপরে দূর থেকে ওই হাতি ঠুই শব্দ শুনে মা জানতে পারছিল। তো আমাদের অন্য কোনো কমিউনিকেশন ছিল না। তো এইসবের মধ্যে একটা জিনিস আমার হয়েছে, ওই যে আমার ওই যে প্রকৃতির একেবারে মাঝখানে ছোটবেলা থেকে আমি একেবারে সেই মানে অসীম অরণ্য, তার সে ঝিঁঝি, সে ডাক আমি কখনো ভুলবো না। এখন আমার মাথায় মনে হয় যে সিম্পল নষ্ট করছে। সে ঝিঁঝি মানে বিরাট বড় যাতে বলে, সমস্ত পাহাড় কাঁপতো সেই জিনিসটাকে। আর মনে হতো যেন বিরাট কারখানা খুলে অনেক হাজার হাজার মানুষ কোথায় আতর বেরোচ্ছে চালিয়ে করছে, এই শব্দ। আর তার মধ্যে সন্ধ্যের পর থেকে ঢেউ ডেকে যেত বাঘে গন্ধ, আর পাহাড়টায় আর দূরে কুলি ধামড়া যেগুলো, সেগুলো থেকে ঢোল আর বাঁশি বাজত, বুঝলে, ওই শুনতাম। আর এই অদ্ভুত জীবন, সন্ধ্যে পরে বাড়ি থেকে কেউ বেরোবে না, কারণ অসম্ভব বন্যজন্তু জানোয়ার। ওই তার মধ্যে বসে ওই মার সঙ্গে বই পড়া, কেন বাবাকে ডিস্টার্ব করতে পারা যেত। মা হয়তো রান্নাঘরে হাঁড়ি চর্বি ভাত বসিয়ে দিয়েছিল, রান্না করছেন, ওই মার কাছে বসে ওই গল্প মা পড়ে শোনাচ্ছিল, শুনছি। এইভাবে আমার ছোটবেলা কেটেছে। আপনি একটা জায়গায় বললেন যে আপনার প্রথম কবিতার, আপনার লেখা কবিতার প্রথম শ্রোতা আপনার মা। কোন বয়সে সেটা? সেটা আমার মনে খুব অল্প বয়স, আমার পরে 7-8 বছর বয়স আমি প্রথম আরম্ভ করি। কবিতাটা মনে আছে নাকি? আমার প্রচুর খাতা হারিয়ে গেছে। আচ্ছা, আপনি কি নিয়মিত কবিতা লিখতেন? কবিতা লিখতে নিয়মিত। আর গল্প? গল্প আমি অনেক পরে লিখেছি। কবিতা আমার মানে একটা নেশার মতো হয়েছে। এক তো অসম্ভব পড়তে ভালোবাসতাম, শেষকালে থেকে যেন আমার মনে আছে আমি তখন কলেজে এসে গিয়েছি, তখন আমি অনেকগুলো কবিতা লিখেছি। এবং মার বিশ্বাস ছিল সে কবিতাগুলো অসাধারণ ভাব, মা সেগুলো ডাকে পাঠান বসুমতীতে, ভারতবর্ষে, আরো কিছু পত্রিকায়। বাবা জানতে পারে। একদিন বাবার হাতে এসে পড়লো একটা বড় কবিতার একটা ফেরত পাঠিয়ে দিয়েছে, ডাক টিকিট পাঠানো, অবনমিত কবিতা। সেই বাবার হাতে প্রথম পড়ে। বাবা উনি খোলেন না, মার হাতে এটা কি কি এটা এটা চড়তে গিয়ে এটা কি লিখেছিল, মা তাড়াতাড়ি। আর সেই অবনমিত ফিরে এসে আমার মনে আছে তখন আমার কত বয়স হবে, 15-16। আমাকে ভীষণ মার উপরে আমার, কেন তুমি মামা বাবা আসবে কেঁদে ফেলছি। মা বলে তুই বুঝবি, ওরা বুঝবে। আচ্ছা, সেই সময় মনে করুন আপনার প্রথম যৌবনে, আপনি তো কলেজে ঢুকেছেন বেশ অল্প বয়সে, তাই না? কত তখন? 14। সেই সময় আপনার প্রিয় কবি কে ছিল? রবীন্দ্রনাথ। আমি যখন কলেজে ঢুকেছি তখন রবীন্দ্রনাথ আমি সব শেষ করেছি, কিছু বাকি নেই। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ যেদিন 1941 সালে মারা গেলেন, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। আমাকে কেউ বলে দেয়নি, কিন্তু অত বড় দুঃখ আমি এর আগে করতে পারি, কারণ মৃত্যু শোক আমি দেখিনি তার আগে।
এবং রবীন্দ্রনাথকে আমি যদিও কখনো দেখিনি, একবার দূর থেকে দেখার সুযোগ হয়েছে, টাউন হলে একটা মিটিং মধ্যে নিয়ে এসেছিলেন, আমার ছাত্ররা গিয়েছিলাম, খানিকক্ষণের জন্য দেখতে পেয়েছি। আমি অসুখ নিয়েছিলাম, কেউ বলেনি। উনি মারা গেছেন বোধ হয় শ্রাবণ মাসে, না 22 তখন মানে কলকাতার পিচ একদম প্রচন্ড গলে একেবারে গরমে। আমি তো ডেলিভারি করতাম গ্রাম থেকে, শিয়ালদা স্টেশনে নেমে, বেলিঘাটা স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে বঙ্গবাসী করে যেতাম। পায়ের তলায় আমার ফুসকা করে দিল, খালি পায়ে হাঁট। তখন দাড়ি ফাড়ি ওঠেনি, গাড়ি দাড়ির কোনো বানাইনি, এক মাথা চুল হয়েছিল এগুলো, সেই নিয়ে সব করে যে ছাত্ররা খুব হাসেছে, তোর কি হয়েছে, তুই কেন অসুখ দিয়েছিস? আর আমাকে কেউ বলেই জানি আমি কেন অসুখ দিয়েছি। আমার মনে হয়েছিল আমার এত বড় আত্মীয় বোধ হয় কেউ বলেনি। সলিলদা, রবীন্দ্রনাথকে যখন আপনি এত কাছের মানুষ মনে করতেন, রবীন্দ্রনাথের গানের প্রভাব সেই সময়তে আপনার উপর কতটা ছিল? মনে করেন যে আপনি বাঁশি বাজাচ্ছেন, আপনি কি গানের সুর বাজাচ্ছেন বাঁশি? তখন কি জানো, এখনকার মতো রবীন্দ্রসঙ্গীতের প্রচলন খুব কমই শোনা। আরেকটা ব্যাপার, আমি গ্রামের মানুষ, তো গ্রাম থেকে আমি শহরের দিকে প্রথম গেলাম। কাজে আমি ধরো আমার 8 থেকে 14 বছর বয়স আমি শহরে যাই। আমার মামা একটা অনেক কষ্ট একটা ক্রিস্টাল রেডিও সেট বানিয়েছিল, সেটা হেডফোন দিয়ে শোনা যেত, সেটা মাঝে মাঝে আমরা শুনতাম। তখন কলকাতা রেডিও বেশিরভাগ ক্লাসিক্যাল গান, রবীন্দ্রসঙ্গীত খুব কম হতো আমার যতদূর মনে আছে, যদিও রেডিও আমি খুব বেশি শোনার অবকাশ পাইনি। কিন্তু পঙ্কজ মল্লিক সিনেমায় রবীন্দ্রসঙ্গীত প্রথম বোধহয় প্রয়োগ করি। কি পাইনি তার হিসাব মিলাতে মন মন রহে রাজি রাজি, এই গানটি পঙ্কজ মল্লিকের গলায় আমার অসাধারণ ভালো লেগেছে। কিন্তু একটা কথা, আমি বহুদিন পর্যন্ত, সেটা কেন হয় আমি জানি না, যে সুরের প্রভাবে কথার মানে কোনোদিন বোঝবার চেষ্টা করার মতো চেতনাও হয়নি। অনেক পরে আমার মনে হয়েছে যে সুর কি পাইনি তার হিসাব মিলাতে মনোমোর নহে রাজি, কি পাইনি, এই যে ভাবটা, স্ক্যানিংটা, এটা গানেতে এমনভাবে মিলেমিশে আসে। আর হিসাব মিলাতে মনোমোর নয় রাজি, কি পাইনি, এই কি পাইনি এই শেষে আসার ফলে ও মানে গোল ব্যাপারটা গুলিয়ে দিই। মানে আমি অবশ্য সচেতনভাবে ভাবার চেষ্টা করি, কিন্তু বুঝতে পেরেছি। স্ট্রাকচারালি আপনি বলতে চাইছেন কি পাইনি তার হিসাব মিলাতে না হয়, হ্যাঁ, যেন একটা টেন্ডেন্সি রয়েছে তার হিসাব মিলাতে মনোবল নহে রাজি। আগে অবশ্য বলেছে কি পাইনি, কিন্তু শেষ হয়ে তার হিসাব মিলাতে মনোমোর নয় রাজি। এই গানটা আবার আমি অনবরত পাই, কিছু মানে বুঝলাম, ঠিক আছে, ছোটবেলায়। আমার তখন ধরো ক্লাস 8-এ কি 9-এ মনে আছে। এছাড়া রবীন্দ্রসঙ্গীত আরো কিছু কিছু আমি শুনেছি। নজরুলের গান? নজরুলের আমি একদম শুনি, একদম শুনি। একটা শুনেছিলাম, চল চল, ওটা আমাদের একটা গ্রামের পথচারী দল ছিল, ওর তো গগনে বাজিয়ে বাঁধা হলো, ড্রাম ফ্রাম বাজিয়ে যেত, ওইটাই। হ্যাঁ, আচ্ছা, মনে করুন আমরা তো শুনেছি যে আপনি, আপনার গানের রেকর্ড আছে, নিজের গাওয়ার রেকর্ড আছে। আপনি এই মনে করুন 18-19 বছরের মধ্যে কি বাইরে গান গেয়েছেন? গান মানে কেউ কি বললো চল সলিল বা চলুন সলিল এই অমুক অনুষ্ঠানে বা সভায় আপনি গান গাইবেন? এসব আমি বলি। আমি যখন আমার 17 বছর বয়স, আমি 3rd ইয়ারে পড়ি, তখন আমি কিন্তু কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসি। দ্যাট ইজ 1941। এবং তখন কমিউনিস্ট পার্টি বেআইনি। আমি হোস্টেলে থাকতাম, একটা ইস্টার্ন লজ হোস্টেল ছিল স্কটল্যান্ড, তখন আমি হোস্টেলে গিয়ে থাকতাম। হোস্টেল মানে কলেজের হোস্টেল না, একটা বোর্ডিং হাউস করছে এটা। ওটা ওই
আর্মি স্ট্রিট আর স্কটল্যান্ডের কর্নারে একটা লাল বাড়ি ছিল, ইস্টার্ন লজ, এখন আছে কিনা। তো ওখানে অরুণ দাশগুপ্ত করে এক ছেলে থাকতো, আর কিছু অন্যান্য কলেজে কিছু ছেলেগুলো থাকতো ছাত্র। তা আমি রাত্রে দেখতে পারে সব পোস্টার মধ্যে দেয়, কিছু কিছু করে সব কি লিখছে কিছু, আমাদের কৌতূহল কি ব্যাপার। তখন অরুণ আমাকে একদিন ডেকে আমরা লিখবো, এই হচ্ছে আমাদের কাজ, আমরা কৃষক শ্রমিক। মানে প্রথম সেই আমি কমিউনিজমের কথা শুনলাম, বিপ্লবের কথা শুনলাম, এবং আমি স্পন্টেনিয়াস আমাকে কিছু, তুমি যাবে কি আমাদের সঙ্গে প্রশ্ন? হ্যাঁ, ওই ভয় ছিল যে কোনো মুহূর্তে পোস্টার যখন মারছে, সেই পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ড, তো যে কোনো সময় পুলিশ ভ্যান এসে দাঁড়ানো, দুমদাম বের করে গুলি করে দিল বা তুলে নিয়ে চলে গেল, এসব ব্যাপার ছিল, সেই থ্রিলটা। এবং তারপর থেকে ধরো আমি অ্যাক্টিভলি কিন্তু পড়াশোনা আরম্ভ করলাম, আমার কিছু বই দিয়ে মাসবাদ সম্বন্ধে, এর সম্বন্ধে। কে দিলেন? অরুণ দাস। না, স্বদেশী স্বদেশী মানে হ্যাঁ, না আমি আমাদের গ্রামের স্বদেশী স্বদেশী কিছু ছিল, কিন্তু একটা জিনিস ছিল যে আমি যেটা বাবার কাছে জানতাম, জেনেছিলাম যে আমার বাবা, আমার মনে আছে সেটা, আমি তখন দক্ষিণ বাংলাদেশে আমরা আছি, সিয়ার দেশের সময় মারা গেল, আমি তখন কত 6-7 বছর বয়স, দার্জিলিংয়ে মারা গেছিলাম। তো একজন বাউল গান করতে, তখন তাকে পপুলার গান আমার এখনো কানে লেগে আছে, এত সুন্দর মিষ্টি সুরটা ছিল, এখনো মনে আছে। চিত্তরঞ্জন স্বদেশের প্রাণধন তেজিলেন জীবন দার্জিলিং, চিত্তরঞ্জন স্বদেশের প্রাণধন তেজিলেন জীবন দার্জিলিং, এই গানটা। এবং সেই প্রথম আমার মানে একটা ভীষণ নাড়া। তার কিছুদিন পরে দেখি যে ওই বাবা তো একবার পাকা সাহেব ছিলেন এর আগে, আসামের ডাক্তার, মানে স্যুট টুট সমস্ত হোয়াইট ট্যাবলেটের বাড়ি থেকে আসতো, সেই স্তূপাকার করে একদিনের কথা মনে আছে, সে বন হয় সে সমস্ত জ্বালানো, বাবার সমস্ত জ্বালানো, নিজের যত দাবি দাবি সমস্ত। এবং তারপর থেকে বাবার শেষ দিন পর্যন্ত ধুতি, পাঞ্জাবিটা পরতে পারতেন না, শার্ট, সাদা শার্ট আর ধুতি, শেষ দিন পর্যন্ত, তারপরে দিন ওই স্যুট পরে। সেইটা আমার মনে প্রচন্ড নাড়া দিয়েছে। এবং তারপরে যেটা পরে আমার গানেতে নাকের বদলে লড়নে এসেছিল, আমার বাবা বোকা ছিল, আমি তো তার ছেলে, সে বিলিতি কাপড় পরিয়ে গিয়েছিল যে, আর তোমরা কেমন দেশি সুতো বানালে গাঁট ছড়া, তার এক কোণ বাঁধলে গাউনের সাথে আর এক কোণ গলায় দিয়ে ঝুলল, নাকের বদলে লড়নে। এটা ওই স্মৃতিটাই কিন্তু ওখানে এসেছে আর কি। এবং ওই মানে একটা ওই আমার বাবা অ্যাক্টিভিটি পলিটিক্স না করলেও টাকা দেওয়া, এ করা ও করা, এবং এই ধরনের বাবার সাথে বিদেশি সমস্ত পড়ানো, এ পড়ানো, এই সমস্ত বাবা করেছে। তো সেসবগুলো আমি মানে ক্রমবিকাশটা আমার মধ্যে মনে নেই যে জাতীয় চেতনা আমার মধ্যে কি করে আস্তে আস্তে দানা বাঁধলো এ করে। আমার মামার বাড়িতে এসে আমি বলেছি, আমার মামার বাড়ি ওই সব অঞ্চল ছিল টেরোরিস্টদের তখন কারেন্ট, কিন্তু আমি যখন মামার বাড়িতে থেকেছি তখন এরা সব আন্দামানে বলি, কিন্তু শুনতাম। কিন্তু ওই আমার মামার বাড়ির ছাদ থেকে হাঁসপুকুরে সমস্ত রিভলভার ছুঁড়ে ফেলা হয়েছে, যেদিন রেড হলো পুলিশ, ওই ছাদের ওপর থেকে ছুঁড়ে রিভলভার আর এই সমস্ত ওই হাঁসপুকুরে, মানে সেখান থেকে ধরো বেশ জোরে ছুটতে হবে, এখান থেকে ধরো রাস্তার ওই পারে ছাদ থেকে ছুটে সময়, এবং যখন রেড হলো তারা কিছু পায়নি। কিন্তু আমার ছোট দাদু, মানে মার ছোট কাকা, তার নাম হচ্ছে কালীচরণ ঘোষ, যিনি কমার্শিয়াল মিউজিয়ামের কিউরেটর ছিলেন, উনি ছিলেন সুভাষচন্দ্র বোসের সেক্রেটারি বহুদিন। এবং কালীচরণ ঘোষ আমার সেই ছোট দাদুকে পুলিশ ধরে নিয়ে গেল। সেটা আমি আসার আগে ঘটে গেছে। আমি যখন ওখানে মামার বাড়িতে গেছি তখন আমার ছোট দাদু জেল থেকে বেরিয়ে এসেছে, এবং তখন উনি সুভাষ বোসের সেক্রেটারি হিসেবে কাজ করেন। সুভাষ বোস মাঝে মধ্যে এখানে আসতেন কত করে।
এইসবগুলো আমি আনুষঙ্গিকভাবে বলছি যে এর ইম্প্যাক্ট আমার সে একেবারে শিশুর মানে কৈশোর মনে কিভাবে পড়ছে সেটা আমার খুব মনে নেই। তবে আমার একটা প্রচন্ড অ্যান্টি ঘৃণা জন্মেছিল, সেটা চা বাগানের জন্য, চা বাগানের ম্যানেজার এবং সাহেবদের জন্য। এমনকি ধরো বাবা ওই লতাবাড়ির ঘটনার পর ফের যখন ওইখানে ফিরে যেত, ওই চা বাগানে অনেক বড় হয়ে গেছে, উনি জানতেন আমি আর এই ধরনের ছেলে মানুষই করবো না, আমার বাচ্চারা রয়েছে, মানুষ করতে হবে। এই ধরনের অনেক ঠান্ডা হয়ে গেছে। আমরা যখন বাইরে হয়তো খেলা করছি, এমন সময় গাড়ি করে ম্যানেজার ইন্সপেকশন এসছে হয়তো হসপিটাল, বাবা তাদের যাও ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে চলে যাও। আমরা ভেতরে চলে জানলা থেকে ঢুকিয়ে দিতে। তো সাহেব এসছে, সাহেবের সঙ্গে বাবা গল্প করতে, এই রোগী দেখছে, ওখানে দেখছে, ওখানে আউটপুট দেখছে, এই করছে, গান নাচছেন, কথা বলছেন, বাবা একবারে পরম বিনয়। আর মাঝে মধ্যে হঠাৎ কোনো একটা হয়নি, শাউটিং, বাবা মাথা নিচু করে কিছু করে যাচ্ছে। আমার রাগ এই সমস্ত সুবিধা, আমার বাবাকে এভাবে হিউমিলেট করে লোকটা কি করে। তারপর অনেক দিন আমি বাবাকে দেখেছি রাত্রি বসে নিজের মনে বলছে যে তার সত্যি ভালো লাগে, তবে সে মুক্তি পাবে, তার সত্যি ভালো লাগে। তবে মানুষ বাবা তাড়াতাড়ি মানুষ আমাকে মুক্তি দেয়, আমি আর সহ্য করতে পারি। মানে ইউজ টু গ্রাম্বল লাইফ এনিথিং, তাতে বসাতে বাবাকে দেখেছি অলমোস্ট ঠিক আছে, কিন্তু কোনো উপায় ছিল না বাবা, ইয়ার নো হাজার বউ। এবং তার ফলে আমার একটা মানে এই সমস্ত লোকগুলোর উপরে আমার ধরো হয়তো 3-4 কুলি হয়তো সিঁড়ির পাশে বসে আছে, চা বাগানের কুলি, হাতে চাবুক বাবাও তাদের গাড়িতে যে হ্যাঁ সাহেব ঠিকই করেছে, এরকম একটা ব্যাপার। এইগুলোর জন্য আমার বাবার উপরে কখনো কোনো প্রচন্ড ঘৃণা হতো যে কেন, মানে আমার বাবা ছোট, বাবার মানে ছোটবেলায় বাবা সবচেয়ে শক্তিশালী লোক, তো সেখানে ছোট হয়ে যাচ্ছে। তার ফলে আমার মানে কিরকম পিকিউলিয়ার দেখো, আমি যখন প্রথম 1953-তে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ইন মস্কো, বিমল দা, রাজ কাপুর, নার্গিস, দেবানন্দ, আমরা সবাই একসঙ্গে ছিলাম। 2 বিঘা জমি নিয়ে বিমল দা যাচ্ছি। তো জিনেভাতে একটা হোটেলে আমরা 3-4 দিন মাঝ রাস্তা হল্ট করেছিলাম, সেখানে আমি পড়ে গিয়ে আমার পা মুশকে সেই, বুঝলে। তো লেডি ডাক্তার একজন এসে এটা করলো। তারপরে ওইখানেরই ওয়েট্রেস দুজনকে, তারা আমার একটু জ্বরও হতে এসেছে, তারা আমাকে জিজ্ঞেস করছে ক্যান আই হেল্প ইউ স্যার, হেল্প ইউ স্যার। আমার তো অসম্ভব পাকা হয়েছে, একটু ডোন্ট মাইন্ড, একটু প্রেস মাই লেগস, ওকে ওকে। মেম সাহেব বসে বসে আমার তখন একটা কোথায় যেন আমি একটা তৃপ্তি পাচ্ছি যে ঠিক আছে, সাদা সাদা মেম সাহেব আমার পা টিপছে আজকে রাত্রে, যদি আমার বাবা বেঁচে থাকে। এটা অবশ্য খুবই ছেলে মানুষ, খুবই ছেলে মানুষ, কিন্তু তখন আমার বয়সই ব্যাপার, তখন হার্ডলি, আমি যখন বম্বেতে এসেছি আমার তখন 24 বছর মাত্র বয়স, 24-25 বছর। তো আমার মধ্যে জাতীয় চেতনা এবং তার থেকে যে সাম্যবাদের চিন্তাধারা এর দিকে যাওয়ার ঠিক প্রসেসটা আমার মনে নেই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। কিন্তু ছাত্র আন্দোলন জমজমাট তখন কাজে, মিটিং লেগেই গেছে, এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমি যখন কলেজে ঢুকেছি তখনই তো অন্য জায়গায় লেগেছে, ভারতবর্ষ তখন ইনভলভ হয়নি, কিছুদিন পর দিকে ইনভলভ হবে। তারপরে কমিউনিস্ট পার্টি জনযুদ্ধ ঘোষণা করবে, রাশিয়া তখন অ্যাটাক করবে এবং কমিউনিস্ট পার্টি আইনি হয়ে, তখন থেকে আমি খুব ইনভলভ হয়ে গেলাম। এবং কত বয়স আপনার? তো 17-18 হবে না, 17, হ্যাঁ 17-18 হবে। 1941 সালেই তো হলো না, 41-42 সালে তো আগস্ট আন্দোলন, তার আগে পার্টি আইনি হয়ে গেছে। 41 সালে বোধহয় পার্টি আইনি, আমি যখন 39 সালে তখন পার্টি বেরিয়ে নিয়েছি, যখন আমার পোস্টার করে মারতাম। আমার সন্তারিক করে আমার মনে হয়। যাই হোক, আচ্ছা, সেই সময়তে কি আপনি মার্ক্সবাদ নিয়ে পড়তে আরম্ভ করেন? হ্যাঁ, আমি মানে ওই খুব অল্প বয়সী, 40 সাল থেকে। সেই সময় একটা হলো দুর্ভিক্ষ হলো 44-এর সেই দুর্ভিক্ষ, যেটা আরো পরে। ইতিমধ্যে আমি ওই জনযুদ্ধ এবং পার্টির এই ধরনের আন্দোলনের ব্যাপারটা করে আমি তখন গ্রামে ফিরে গেছি, আবার কখনো বস্তালে থাকিনি। আমার সোনারপুর অঞ্চলে আমি প্রথম এইসব নিয়ে বিক্রি করা, ধরো 10খানা জনযুদ্ধ, আমার বন্ধু বান্ধব যারা আমার ভালোবাসতে
বিশ্বই দিয়ে এবং ওই বিক্রি করতাম, আস্তে আস্তে সেটা 100 হতো। এবং ওই অঞ্চলটায় কমিউনিস্ট পার্টির ফাউন্ডার সোনারপুর, চাংড়িপোতা, হরিনাভি, মালঞ্চ, মাহিনগর, বারুইপুর পর্যন্ত এইটি ছিল আমার এলাকা। কৃষকদের মধ্যে আমরা ওই তখন যুদ্ধের আমলে পাওয়া যেত পিপুলস রিলিফ কমিটি বলে একটা ছিল, ওষুধ বিনা পয়সায়, দুধ এসব পাওয়া যেত। আমি ওই শখের বাজার বলে একটা বাজারে আমি পিপুলস লিমিট কমিটি করি। আমাদের ওখানে একজন ডাক্তার ইয়াং, সে বস্তুর এগুলো একজন কম্পাউন্ডার ছিল। আর ওই বন্যা হতো, বন্যা হলে এই সমস্ত ধান জমি ভেসে যেত। পিয়ালি নদীর খাল মজে গিয়ে যখন বেঙ্গল থেকে জল আসে, যাওয়ার সময় বালিটা ফেলে দেয়, তার জন্য ড্রেজার দিয়ে কাটাতে হয়। ড্রেজার দিয়ে না কাটালে খাল আস্তে আস্তে ভরে ভরে ধান জমি, হাজার হাজার টাকার ধান জমি ভেসে যেত, আর উপায় ছিল না। আমাদের তখন কৃষক আন্দোলনের প্রথম স্লোগানই ছিল ড্রেজার দিয়ে খাল কাটাতে হবে। বুঝতে পেরেছ? এই সেই সব আন্দোলনের মধ্যে আমি নেমে পড়ি, মানে কৃষক আন্দোলনে এই শুরু হল। এবং সেখানে ওই দুভাবে কাজ করি। আমাদের কৃষক কমিটির সঙ্গে যাওয়া, সেখানে দাবি করা, কৃষক মিছিল নিয়ে তোমার এর কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া, বুঝতে পারছ? তাছাড়া নাইট স্কুল চালানো কৃষকদের। এই সময়টা আমি মানে খুব সিরিয়াসলি একদম পড়াশোনা, পার্টি ক্লাস, ডাইরেক্টলি কৃষক আন্দোলন, ওই নৌকো করে করে ভাষা জমির মধ্যে বিভিন্ন জায়গায় যেসব পকেটস হয়ে গেছে সেখানে খাবার নিয়ে যাওয়া, বা ওখানে গিয়ে লঙ্গরখানা খোলা, তাদের খেতে দেওয়া, ওষুধ বিলোনো ইত্যাদির মধ্যে আমি জড়িয়ে পড়ি। এই পিরিয়ডেই আমার গান কিন্তু নেই। আচ্ছা, না না, অর্থাৎ আপনি সক্রিয় রাজনীতি করছেন, হ্যাঁ, গণ আন্দোলন করছেন, এবং সেই সময়তেই আপনি গান লিখতেন। আমার মনে আছে প্রথম এই সময় একটা গান ছিল, আমাদের কমেডিতে সব মনে আছে, আমি সব ভুলে গেছি। ওরাই কিছুদিন আগে আমার বললো, শুনলে মনে আছে তুমি লিখেছিলে, দেশ বেসেছে বানের জলে, ধান গিয়েছে মরে, কেমন বন্ধু প্রাণীর কথা তোকে। এই ধরনের গান আমি সে সময় নাকি ওই ওর ওপরে লিখেছিলাম, যে খাল কাটতে হবে, অমুক করতে হবে, এই সমস্ত পরিষ্কার একবার সোজা সোজা কথা এই গানের মধ্যে দিয়ে। তো আমার এই ব্যাপারে আমাকে কিন্তু ইন্সপায়ার সবচেয়ে বেশি করেছিল এই গান লেখার ব্যাপারে, যে এরকম তোকে গান লিখতে হবে, মিটিংয়ে গিয়ে গান গাইতে হবে। হরিজন চক্রবর্তী কমরেড